প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একই সাথে সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি। আওয়ামী লীগ ছাড়া সবাই শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিল জুলাই। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই প্রসঙ্গটা আসলে আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব। নানা কারণে তিনি প্রিয়। প্রথা বিরোধী লেখিকা, নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার প্রেক্ষিতে তার এই স্ট্যাটাসটি আমার মনে ধরেছে, ভালো লেগেছে বিধায় আলাপ করতে এলাম। আর তসলিমা নাসরিন বলছেন যে আওয়ামী লীগারদের মধ্যেও কেউ কেউ কিন্তু মনে মনে চেয়েছিল হাসিনার বদলে বেটার কেউ আসুন। চাইনি শুধু আওয়ামী লীগ বেনিফিশিয়ারিরা, তারাই মূলত স্ট্যাটাস কুও চেয়েছিল। বাক স্বাধীনতা নেই, মুক্ত চিন্তকরা জঙ্গিদের ভয়ে দেশ ছাড়ছে, হিন্দুরা নির্যাতিত, নির্বাচন নেই, মসজিদ মাদ্রাসা ওয়াজ জন্ম দিচ্ছে লক্ষ লক্ষ জিহাদি, অবাধে দুর্নীতি চলছে, পিয়নের হাতে 400 কোটি টাকা, তারপরও চেয়েছিল স্ট্যাটাস কু। স্ট্যাটাস কো মানে যেটা যেভাবে আছে সেভাবেই থাকুক, কোনো পরিবর্তন যেন না হয়। অর্থাৎ যে দুর্নীতি চলছিল, যে অনিয়ম চলছিল, এগুলো যেন চলে, কিন্তু আমি তো বেনিফিট পাচ্ছি, আমি বেনিফিট পেতেই থাকি। এখন আওয়ামী বেনিফিশিয়ারিরাই দোষ দিচ্ছে গণতন্ত্র এবং স্বাধীনতার পক্ষের লোকদের, বলছে এই তোরাই তো এখনকার জিহাদি জঙ্গি রাজাকারদের ক্ষমতায় আসার জন্য দায়ী, তোরাই আজকের অরাজকতার জন্য দায়ী, তোরাই মব সন্ত্রাসের জন্য দায়ী। তসলিমা নাসরিন আবার বলছেন, না, যারা হাসিনার পদত্যাগ চেয়েছিল তারা আজকের জিহাদি জঙ্গি তৈরি করেনি, তারা অহেতুক মসজিদ মাদ্রাসা তৈরি করেনি, জিহাদিদের ওয়াজ মাহফিল করার লাইসেন্স দেয়নি, তারা মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সমমানের করেনি, বিশ্ববিদ্যালয় থেকে শত শত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্রকে রাস্তায় নামায়নি, বরং হাসিনা 15 বছর ধরে জিহাদিদের খাইয়ে দাইয়ে হৃষ্টপুষ্ট করেছিলেন বলে জিহাদিদের উত্থান আমরা দেখেছি জুলাইয়ে। এই সত্য কথাটি যারা মানতে নারাজ তারা আবারও সুযোগ পেলে জিহাদি উৎপাদনে ব্যস্ত হবে। ইতিহাস থেকে শিক্ষা নেবে না, নিজেদের কৃতকর্মের দায় নিজেরা নেবে না, কেবল ছলে বলে কৌশলে অন্যের ওপর দোষ চালিয়ে ভালো মানুষ সাজার চেষ্টা করবে। তসলিমা নাসরিনের এই স্ট্যাটাসের সাথে আমি শতভাগ একমত পোষণ করছি, নানা কারণ। তসলিমা নাসরিন যে কথাগুলো বলেছেন, আওয়ামী লীগের একটি পক্ষ যারা প্রবল সুযোগ সুবিধা পাচ্ছিলেন তারা কোনো পরিবর্তন চাইছিলেন না। কিন্তু আমি দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নয়, কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, সব দলের, জামাত, সব দলের রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে আমার কথা হয়। কথা হবার জায়গা থেকে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের পদধারী বহু নেতারও কাছ থেকে আমি শুনেছি যারা সৎ, নিষ্ঠাবান, ভালো, এই অন্যায় অপকর্মগুলো মানতে পারছিলেন না, তারা বলছিলেন যে আওয়ামী লীগের পতন অনিবার্য এবং পতন হওয়া উচিত। দীর্ঘ সময় ক্ষমতায় এবং আরো যত ক্ষমতায় থাকবে তত বেশি অনিয়ম, অত্যাচার, নির্যাতন হবে। তসলিমা নাসরিনও এটাই বলেছে। আজকে বাংলাদেশ যে এই যে জিহাদিদের দখলে, জঙ্গিদের দখলে, এই জঙ্গি প্রেক্ষাপটটা তৈরি করেছে কে? আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায়, আওয়ামী লীগের একদম প্রধান নেতৃত্ব আমি শেখ হাসিনাকেও আসামের কাঠগড়া থেকে বের করতে পারছি না। এ কারণেই পারছি না, এই যে কওমি মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার সমমানের ডিগ্রি কে দিয়েছে? মসজিদের কথা বলেছেন তসলিমা নাসরিন। তিনি যেহেতু নাস্তিক, তিনি ধর্মকর্ম করেন না, তিনি তার পয়েন্ট অফ ভিউ থেকে বলেছেন মসজিদ যেহেতু 92% মুসলিমের দেশ বাংলাদেশ, মসজিদ প্রয়োজন আছে। যদিও এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মসজিদের কথা অপ্রয়োজনীয় বলা হয়েছে, অপ্রয়োজনীয় মসজিদ নির্মাণ করা হয়েছে। সেখানে ধর্মের নামে যারা রাজনীতি করেন তারা কিন্তু প্রতিবাদ করেন। প্রেস সচিব শফিকুল আলমী বলেছেন মসজিদ প্রয়োজন আছে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত নয়। এই যে মডেল মসজিদ নামে সারা বাংলাদেশে এই মসজিদ গুলোতে ধর্মপ্রাণ মুসল্লি ঠিক আছে,
সাথে জিহাদিরা ইসলামের নামে, আমি ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ, ইসলাম ধর্ম পালন করা মানুষ, সেই জায়গায় বলতে চাই ইসলাম শান্তির ধর্ম। ইসলাম প্রতারণা করতে বলে না, ইসলাম সন্ত্রাস করতে বলে না, ইসলাম অশান্তি সৃষ্টি করতে বলে না। বাংলাদেশে ইসলামের নামে যে দলগুলো, জামাত থেকে শুরু করে আরো বিভিন্ন দল, দু একটা দল ভালো থাকতে পারে, কিন্তু এই যে বিভিন্ন দল যেগুলো আছে, তারা মানুষের সাথে প্রতারণা করে, তারা ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, জিহাদের নামে উগ্রতা লালন করে, পোষণ করে। ইসলাম কিন্তু এগুলো বলে না। এই যে মসজিদ মাদ্রাসার বিস্তার, ব্যাঙের ছাতার মতো প্রয়োজনের অতিরিক্ত মাদ্রাসা, প্রয়োজনের অতিরিক্ত মসজিদ, মানে সারা বাংলাদেশে একটা জঙ্গিতন্ত্র, জিহাদি তন্ত্রর একটা উর্বর ভূমিতে রূপান্তর করেছে কে? আওয়ামী লীগ। আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় আজকে হঠাৎ করে বলা হচ্ছে যে জঙ্গিরা ডাক দিয়ে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। প্রেক্ষাপটটা তো আওয়ামী লীগ তৈরি করেছে। আজকে যদি আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, আওয়ামী লীগ ফিরে আসলে কি হবে? আবার সেই একই অবস্থা হবে, মানে অ্যাজ ইট ইজ পরিবেশ থাকবে। আমরা কি সেই পরিবেশ চাই? এ কথা সত্য যে জুলাই আওয়ামী বেনিফিশিয়ারি ছাড়া আওয়ামী লীগের যারা একদম আওয়ামী লীগের পদধারী এমন মানুষও আওয়ামী লীগের অবসান চেয়েছিল। এই নষ্ট সমাজ, এই নষ্ট সমাজ থেকে কষ্ট পেতে পেতে তারা অবসান চেয়েছিল। সেই আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, ভয়ঙ্কর পরিণতি হবে। আমরা বারবারই বলে আসছি, বরাবরই বলে আসছি, সেই আওয়ামী লীগের চেয়েও বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত, এনসিপি, আরো ভয়ঙ্কর কর্মকাণ্ড করছে। কেন করছে? এই প্রেক্ষাপট কে তৈরি করেছে? আওয়ামী লীগ তৈরি করেছে। আওয়ামী লীগ কোন রকমের জোড়াতালি দিয়ে আওয়ামী লীগ তাদের দলটা পরিচালনা করেছে, জোড়াতালি দিয়ে দেশটা পরিচালনা করেছে, যার দরুন আজকে এত বড় প্রতাপশালী, গত বছরের 5 আগস্টের আগেও, গত জুন জুলাই মাসেও আওয়ামী লীগকে যে প্রতাপশালী দেখা গেল, কিংবা গত জানুয়ারি, যে 7 জানুয়ারি যে নির্বাচনটি হয়েছিল, সেই সময় আওয়ামী লীগের যে প্রভাব দেখা গিয়েছিল, সেগুলো আসলে সত্যিকার অর্থে আর্টিফিশিয়াল প্রতাপ, আর্টিফিশিয়াল প্রভাব। আজকে আওয়ামী লীগের পতন হয়েছে প্রায় 1 বছর। আওয়ামী লীগ যদি জেনুইন আওয়ামী লীগ থাকতো, আওয়ামী লীগ যদি সত্যিকারের প্রতাপশালী আওয়ামী লীগ থাকতো, আজকে এতদিনে আওয়ামী লীগ পূর্ণ ক্ষমতা নিয়ে বেরিয়ে আসতো। কেন বেরিয়ে আসতে পারছে না? আওয়ামী লীগ ভেজালে ভরে গিয়েছিল। খাঁটি মানুষ, খাঁটি আওয়ামী লীগ পাওয়া এক প্রকার দুষ্কর হয়ে গিয়েছিল। আজকে তসলিমা নাসরিনের সাথে আমি একদম একমত। তাকে তসলিমা নাসরিনকে কেউ কখনো বলে যে তিনি আওয়ামী লীগ বিরোধী, কেউ কখনো বলে বিএনপি বিরোধী। অর্থাৎ আপনি যদি সঠিক কথা বলতে চান, ন্যায় কথা বলতে চান, আপনি আওয়ামী লীগের বিরোধী হয়ে যাবেন, আপনি বিএনপির বিরোধী হয়ে যাবেন, আপনি জামাতের বিরোধী হয়ে যাবেন, আপনি এনসিপির বিরোধী হয়ে যাবেন, হয়ে যান, কিন্তু আপনি সঠিক কথা বলুন। তসলিমা নাসরিনের স্ট্যাটাসের সাথে আমি পূর্ণ একমত যে আজকের এই প্রেক্ষাপট তৈরির পেছনে দায়ী আওয়ামী লীগ। আওয়ামী লীগের বোধোদয় হতে হবে, বোধোদয় হয়ে শুদ্ধ হয়ে আওয়ামী লীগকে ফিরতে হবে। আওয়ামী লীগের ফেরার সব রাস্তা কিন্তু অনেকটা পরিষ্কার। যারা জুলাইয়ে আওয়ামী লীগের পতন চেয়েছিল, তারা আজকে বলছে, মনে প্রাণে বলছে, আওয়ামী লীগাররা তো বলছেই, সৎ আওয়ামী লীগাররাও বলছে, এমনকি যারা কট্টর আওয়ামী বিরোধী তারাও আজকে বলছে, ছেড়ে দে মা, কে দে বাঁচি। আর মেনে নেওয়া যাচ্ছে না, আর সহ্য করা যাচ্ছে না। অর্থাৎ জুলাই আগস্টে শুধুমাত্র আওয়ামী বেনিফিশিয়ারি ছাড়া যাদেরকে আমরা লাল বাহিনী বলি, যারা সবাই লাল হয়ে গিয়েছিল, তাদের 80% বেশি মানুষ এখন আবার বলছে আওয়ামী লীগ ফিরে আসুক। কিন্তু কোন আওয়ামী লীগ ফিরে আসুক? সেই আওয়ামী লীগ যেন না ফিরে আসে। দুর্নীতিবাজ, দুর্বৃত্তবাজ এবং ধর্মের নামে উন্মাদনা সৃষ্টির পথ তৈরি করে দেওয়া, ধর্মীয় গোষ্ঠীর সাথে আপোষ করা, সেই আওয়ামী লীগ যেন ফিরে না আসে। জিহাদিদের সাথে আপোষ করা, সেই আওয়ামী লীগ যেন ফিরে না আসে। একটা শুদ্ধ, পরিশুদ্ধ আওয়ামী লীগ ফিরে এসে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনার আওয়ামী লীগ ফিরে এসে আজকের যে অবস্থা, এই অবস্থা থেকে উদ্ধার করে, এটি চাইছে বেশিরভাগ মানুষের চাওয়া। কিন্তু আওয়ামী লীগ কি এটি করতে পারবে? আওয়ামী লীগের কি আত্ম উপলব্ধি হবে? জেনুইন আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে? আওয়ামী লীগের অনুকূলে জনপ্রিয়তা আছে,
আমি বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময়ে বলেছি যে আওয়ামী লীগ এটাকে ক্যাশ করতে পারবে কিভাবে, ক্যাশ করবে কিভাবে, এইটি সবচেয়ে বড় প্রশ্ন। কারণ আওয়ামী লীগ ভেজালে ঘুরে গেছে, খাঁটি মানুষগুলো হয় মারা গেছে, না হয়তো দুঃখ কষ্ট মনোকষ্ট নিয়ে দূরে সরে গেছে। আওয়ামী লীগের উচিত হবে সেই সমস্ত যারা দূরে সরে থাকা খাঁটি মানুষ আছে তাদেরকে এবং সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন ক্ষেত্রের সৎ মানুষ ভালো মানুষ দেখে আওয়ামী লীগের নতুন করে আওয়ামী লীগের পুনর্জাগরণ করা, পুনর্জাগরণ করে আজকে এই যে অবস্থাটি হচ্ছে, এই অবস্থা এটি কিন্তু বিগত আওয়ামী লীগের 16 বছরের চাইতেও ভয়ঙ্কর অবস্থা। একদিকে একটি সরকার বসে আছে, অনির্বাচিত অরাজনৈতিক দখলদার সরকার, এবং তার সাথে তার আশপাশ দিয়ে যে রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ কি দুর্বৃত্তপনা করেছে, কি দুর্নীতি করেছে, তার থেকে ভয়ঙ্কর দুর্নীতিতে নিমজ্জিত এই রাজনৈতিক দলগুলো, এই সরকার। সেই জায়গায় আওয়ামী লীগ যেহেতু ব্যাকফুটে আছে, আস্তে আস্তে সংগঠিত হয়ে ফিরে আসাটাই বাংলাদেশের মুক্তির একমাত্র পথ হতে পারে। আমাদের ভালো বলে একটা কথা আছে, সেই জায়গা থেকে বিশেষ করে আমাদের স্বাধীনতাকে রক্ষা দেবে, মুক্তিযুদ্ধকে সুরক্ষা দেবে, আমার মানচিত্রটাকে সুরক্ষা দেবে, পতাকাটাকে সুরক্ষা দেবে। এই মুহূর্তে স্বাধীনতা বিরোধীদের যে আস্ফলন দেখছি তা থেকে অন্তত পক্ষে রক্ষা পাবো। সেই জায়গা থেকে বাংলাদেশের বেশিরভাগ স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষ প্রত্যাশা করে যে আওয়ামী লীগ শুদ্ধভাবে ফিরে আসুক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ইসরায়েল ইরান যুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষে বাংলাদেশ নেই কেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো এই মুহূর্তে। আপনি কথায় কথায় বাংলাদেশের আকাশে বাতাসে শুনবেন যে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু কাজে কতটা মুসলিম আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে গত শুক্রবার ইহুদি রাষ্ট্র, বিশ্বের একমাত্র স্বীকৃত ইহুদি রাষ্ট্র ইসরায়েল ইরানে হামলা করেছে। ব্যাপক হামলা যজ্ঞ এবং এখন পর্যন্ত চলছে, এবং ইরানও ইসরায়েলে পাল্টাপাল্টি হামলা করেছে। তার আগে জানা দরকার যে ইরানে ইসরায়েল কেন হামলা করলো। তো প্রায় ইসরায়েল এবং ইরানের দূরত্ব, সীমান্ত দূরত্ব প্রায় 2000 কিলোমিটারের বেশি। দু দেশের সীমান্ত নেই, সীমান্ত সংঘাত হবার কোনো কারণ নেই। তাহলে ইসরায়েল কেন ইরানকে হামলা করলো? ইরান পুরোপুরি একটি ইসলামী প্রজাতন্ত্রী দেশ, এবং বিশেষ করে ইসরায়েল প্যালেস্টাইন যে যুদ্ধ, দীর্ঘদিনের যে সংঘাতময় পরিস্থিতি, এই প্যালেস্টাইনের পক্ষে ইরানের দৃঢ় অবস্থান বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলো যেখানে গা বাঁচিয়ে চলে, মার্কিন দৃষ্টি থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলে, যার দরুন সরাসরি প্রত্যক্ষভাবে প্যালেস্টাইনের পক্ষ নেয় না, সেখানে ইরান প্যালেস্টাইনকে যথাযথ সমর্থন দিয়ে দীর্ঘদিন যাবৎ আসছে। এবং তার সেই ক্ষোভ থেকে এখন বলা হচ্ছে যে ইরান পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হচ্ছে, এই অস্ত্র সমৃদ্ধ হওয়া থেকে ঠেকাতে এই হামলা করা হয়েছে। ইরান পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করেনি বা স্বাক্ষর করতে ইচ্ছুক নয় বিধায় এই হামলা করেছে ইসরায়েল। ইসরায়েলের আরেকটি গোপন যে ইচ্ছে, সেটি হচ্ছে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা খোমেনি। এই খোমেনি হচ্ছে আসলে ইরানের রাষ্ট্রপ্রধান, এবং একজন রাষ্ট্রপতি থাকেন সেখানে, তিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, কিন্তু খোমেনির কথাই শেষ কথা ইরান। ইসরায়েল যেহেতু এই খোমেনি সরকার বা এই খোমেনি প্যালেস্টাইনকে সহযোগিতা করে, সেই হেতু প্যালেস্টাইনের পাশে দাঁড়ায়, সেই হেতু ইসরায়েল এই খোমেনির পতন চায়। ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি ইসরায়েলের পূর্ণ সমর্থক। ডোনাল্ড ট্রাম্প খোমেনিকে আত্মসমর্পণ করার কথাও বলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খোমেনিকে হত্যা করার কথা বলেছে। এই যখন অবস্থা, তখন আমি আলাপটা শুরু করেছিলাম যে বাংলাদেশ
মুসলিম দেশ, 92% মুসলিম দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দেশ, কথায় কথায় শুনবেন বাংলাদেশে এতগুলো ইসলামপন্থী দল। আজকে শুক্রবার থেকে হামলা হয়ে আজকে ষষ্ঠ দিন, আজ পর্যন্ত কোন ইসলামী দল, ইসলামপন্থী দল রাস্তায় নেমে ইসরায়েলে হামলা, ইরানে ইসলামী প্রজাতন্ত্রের ইরানে হামলার প্রেক্ষিতে রাস্তায় নামতে দেখেছেন? কিংবা বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে কোনো বিবৃতি দিয়েছে? আজ পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। বাংলাদেশের বর্তমান সরকারকে মধ্যপ্রাচ্যের সেসব দেশের সাথে, আমেরিকার সাথে যারা গা বাঁচিয়ে চলে, সেসব দেশের সাথে সুর মিলিয়ে একই পথে হাঁটছে। যদি তাই হয় সেটি দুঃখজনক যে মুখে বলছে ইসলামী সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরানের পাশে বাংলাদেশ নেই। ইসরায়েলের পাশে বাংলাদেশের থাকবার কোনো নৈতিকভাবে তো অধিকারই নেই। ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কই নেই। শুধু বাংলাদেশের না, পৃথিবীর প্রায় 28টি দেশ, জাতিসংঘের সদস্য 28টি দেশের ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সেই তালিকায় বাংলাদেশও আছে। সেই জায়গা থেকে ইসরায়েলের সাথে সম্পর্ক, ইসরায়েলের পক্ষে যাবার তো প্রশ্নই আসে না। কিন্তু ইরানের পক্ষেও নয় কেন, এতটা ইসলামী দেশ? আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে আমরা গতকালকে জানতে পারলাম মধ্যপ্রাচ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর সহ 21টি মুসলিম দেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে চলে, মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশ যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলে। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। সৌদি আরব বলেন, কাতার বলেন, ওমান বলেন, আরব আমিরাত বলেন, সব কটা দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিয়ে ঝিলিয়ে খায় এরা। সেই মিত্ররাও পর্যন্ত 21টি মুসলিম দেশ বিবৃতি দিয়েছে, গতকালকে আমরা সেটি জানলাম। একই সঙ্গে তারা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং অঞ্চলটিকে পরমাণু অস্ত্র মুক্ত রাখতে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে। গত পরশু সোমবার এক খোলা চিঠির মাধ্যমে এই দেশগুলো আহ্বান জানায়। এতে স্বাক্ষর করেছে মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাঁদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। আমার প্রশ্ন, বাংলাদেশ এত বড় মুসলিম দেশ, বিশাল সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এই 21টি দেশ, যে দেশগুলো যুদ্ধবিরতির জন্য, সংঘাত বন্ধের জন্য, পরমাণু অস্ত্র বিস্তার বন্ধ করবার জন্য যৌথ বিবৃতি দিল, 21টি দেশ, সেই 21টি দেশের মধ্যে বাংলাদেশ নেই কেন? সেখানে পাকিস্তানও আছে। পাকিস্তানকে ব্যাপক ব্যাকআপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে। সেই পাকিস্তানও আছে, বাংলাদেশ কেন নেই? 21টি দেশ যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতির চিঠিতে বলা হয় ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তাই অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন। পাশাপাশি অঞ্চলটিকে পরমাণু অস্ত্র মুক্ত রাখতে সব রাষ্ট্রকে জাতিসংঘের নন প্রলিফারেশন অব নিউক্লিয়ার ওয়েপন চুক্তিতে স্বাক্ষর করার আহ্বান জানানো হয়। বাংলাদেশ তাহলে কি ইরানের পক্ষে আছে, ইসরায়েলের পক্ষে আছে? কোন পক্ষে বাংলাদেশ? বা ইসরায়েলের সাথে তো কূটনৈতিক সম্পর্কই নেই, আমি সেখানকার সাথে কোনো ব্যবসা নেই, বাণিজ্য নেই। ইরানের সাথেও আমাদের খুব বড় ধরনের কোনো ব্যবসা বাণিজ্য নেই, কিন্তু ইরান বাংলাদেশ অতীত থেকে, আগে থেকে একটা খুব সম্পর্কযুক্ত। এক মুসলিম দেশ আর এক মুসলিম দেশের সাথে তীব্রভাবে সম্পর্কিত, কিন্তু বাংলাদেশ ইরানের পাশে নেই, ইসলামী প্রজাতন্ত্রের বাংলাদেশের পাশে নেই। আমি বারবার বলছি, আগেও বললাম, আবারও বলছি। তাহলে বুঝুন যে বাংলাদেশ ইসলামের নামে কি হয়। ইসলামের নামে ক্ষমতার চর্চা হয়, ক্ষমতাকে কেন্দ্র করে ক্ষমতায় মসনদে যাবার জন্য ইসলামকে ব্যবহার করা হয়, ইসলামকে নিয়ে ব্যবসা করা হয়। বাংলাদেশ এটি সুস্পষ্ট করে দিল এই ইসরায়েল এবং ইরান যুদ্ধের মধ্যে। বাংলাদেশের সুস্পষ্টভাবে ইরানের পক্ষ অবলম্বন করার কথা ছিল বা উচিত ছিল, না হলেও কিছু না হলে একটা বিবৃতি দেওয়ার উচিত ছিল, কিন্তু বাংলাদেশ বা বাংলাদেশের ইউনূস সরকার সেটি দেয়নি। কেন দেয়নি আপনারা বুঝুন। আজও যদি না বোঝেন তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে।
তারপরে আপনি বুঝবেন। এই যে ইসলাম ধর্ম, ইসলামের সন্ত্রাসী থাকতে পারে, আবার ইহুদিতেও ভালো মানুষ থাকতে পারে। এগুলো আসলে আজকের পৃথিবীতে এগুলো বোগাস কথাবার্তা। এই যে মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলো, ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সাথে কেন সম্পর্ক রাখে? যদি ইসলাম ইসলাম এতই হতো তাহলে ইসরায়েলের সাথে সম্পর্ক রাখতো না। এমনকি এই যে ইসরায়েল যে ইরানে হামলা করলো, প্রকাশ্যে বিবৃতি দিলেও ভেতরে ভেতরে ইসরায়েলের পক্ষে কাজ করছে। তাহলে মুসলিম হলেই কি একদম ধোয়া তুলসী পাতা হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে? প্রশ্নই আসে না। আমি এটা আগেও কখনো বিশ্বাস করিনি, এখনো বিশ্বাস করি না। একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন হিন্দু আমার থেকে অনেক উন্নত মানের হতে পারে। ইসরায়েল ইরান যুদ্ধ এটি প্রমাণ করে দেয় যে একদিকে ইসলামের কথা বলছি, আরেকদিকে ইহুদি রাষ্ট্রের দিকে সমর্থন দিচ্ছি। বাংলাদেশকে আমি তো বলবো যে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই, তারপরেও ইসরায়েলের সমর্থন এক প্রকার আছে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে আছে, সেহেতু বাংলাদেশ সেখানে থাকবে, ইরানের সাথে থাকবে না, এটাই তো মনে হয়। অথচ ইরান আমাদের একদম কাছের দেশ, এবং ইরান থেকে ইসরায়েল আরো 2000 কিলোমিটার দূরে। সেই জায়গা থেকে আমাদের তো আগে আশপাশ কাছাকাছি থাকা উচিত, কাছাকাছি দেশের সাথে থাকা উচিত। সেটি আমরা নেই। অর্থাৎ আমাদের স্বরূপ আমরা প্রকাশ করে দিচ্ছি। অর্থাৎ ইসলাম নামে যে শাসনতন্ত্র কায়েম করতে চায় যে দলগুলো, যে ইসলাম ইসলাম করে মুখে ফেনা তোলেন, সেই দলগুলো বা সেই লোকগুলো আসলে ভণ্ডামের নামান্তর ছাড়া কিছুই নয়। ইসলাম আসলে কিছু নয়। ইসলাম ধর্ম এটি একদম নিজস্ব ব্যাপার। ইসলামের জন্য একটি পক্ষ নেবে, এটি নেয় না তো, এই যে নিচ্ছে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষে বাংলাদেশ জোরালো ভাবে একদম সরাসরি থাকা কথা। আবার থাকার কথা এটিও সরাসরি যদি প্রকাশ করে, এটিও একটা বিপদের কারণ হতে পারে। এই যে ইরান প্যালেস্টাইনের পক্ষে থাকবার কারণে শুধুমাত্র ইরান প্যালেস্টাইনের পক্ষে শুধু থাকা না, নানাভাবে অর্থ অস্ত্র বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে প্যালেস্টাইনকে। সেই জায়গা থেকে ইসরায়েল ইরানে হামলা করেছে। বাংলাদেশও সরাসরি পক্ষ নিতে পারবে না, নিলে বাংলাদেশের জন্য নতুন বিপদ আমদানি হতে পারে। আমরা চাই না সেই বিপদ আমদানি হোক। কিন্তু আমার প্রশ্ন যে 21টি দেশ এই যুদ্ধ বন্ধের জন্য বিবৃতি দিল, বাংলাদেশ আজকে পর্যন্ত কেন বিবৃতি দিল না? এটি মোটা দাগের